মাথাভাঙা শহরে কবিতার আবহে পালিত হলো কবি জীবনানন্দ দাশের জন্মদিন। মাথাভাঙা পৌরসভার উদ্যোগে এবং পৌর পিতা অনুভব তথা প্রবীর সরকারের আয়োজনে স্থানীয় নজরুল সদনে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় লাজ রূপা ভদ্রের কণ্ঠে আবার আসিব ফিরে কবিতার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর একে একে শহরের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সঙ্গীত প্রেমীরা কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন কবি সন্তোষ সিনহা, বিমল বসাক, তিতির পত্রিকার সম্পাদক, কবি ও প্রাবন্ধিক সঞ্জয় সাহা, কাউন্সিলর বিশ্বজিৎ রায়, গিলোটিন নাট্য সংস্থার নারায়ণ সাহা, জয়ন্ত গুহ ঠাকুরতা, বাচিক শিল্পী হিরণময় দাস, জটাধর চক্রবর্তী, কবি রীতা মোদক, কমল সাহা, গৌতম বর্মন সহ আরো অনেকে। জীবনানন্দের কবিতা ও ভাবনাকে কেন্দ্র করে আলোচনা এবং আবৃত্তিতে সমৃদ্ধ হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। সব মিলিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেল মাথাভাঙা শহরবাসী। ক্যামেরায় আমি দেব, আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। তো এই জায়গায় এসে জীবনানন্দ দাশ নিয়ে যদি প্রথমেতেই বলি, আমার কাছে চিরকালই এটা মনে হয় বা সবসময় এটা অন্তরে কাজ করে যে জীবনানন্দ দাশ আসলে এমন একজন কবি যাকে আমরা যতবারই পড়ি না কেন, আমার ব্যক্তিগতভাবে ধূসর পাণ্ডুলিপিটাই অনেক প্রাপ্তবয়স্ক কাব্যগ্রন্থ বলে মনে হয়। তো এই কাব্যগ্রন্থ পড়ার পর কবিকে জানার পরে এবং কবিকে নিয়ে অনেক জায়গায় অনেক আলোচনা সমালোচনা এই সমস্ত পাঠ করার পর এবং নিজে এখনও যখন প্রতিনিয়ত জীবনানন্দ দাশ পড়ি, আসলে এই জন্য একটা ঘোর কুহক কাজ করে। কোথাও সেই একটা কুহক বা রহস্যময়তাটা রয়েই যায়। আমার কথাটাই ও বলছে, আমি বুঝাই বলতে পারি। ও আর একটা সুন্দর কথা বলছে, কবিতা লেখক। সুন্দর বলছে। আসলে আমরা অনেকেই কবিতা লেখক। জীবনানন্দ সেজন্য খুব সুন্দর করে বলেছিলেন যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এটা খুব শ্লেষণীয় এটা তিনি বলেছিলেন। তো আমরা অনেকটাই সময় পার করে এসেছি অনুষ্ঠান থেকে। তো এবার শত প্রণোদিত হয়ে জটা একটা কবিতা পাঠ করবে, কপনদা কিছু বলবে, নারদা কিছু না, রিতা বলবে না, রিতা পড়েছে একটু দেরি করে এসেছে, রিতা পড়েছে, ও গান করেছে। হ্যাঁ, তো জীবনানন্দের কবিতা পড়বে না। জীবনানন্দ সম্পর্কে যেটা এখন বলা হচ্ছে তাকে বলা হচ্ছে ফ্লেনন। এই ফ্লেনন, ফ্লেনন শব্দটা হচ্ছে একটা ফরাসি শব্দ, যার মানে হচ্ছে ভবঘুরে, কিন্তু দেবদার মতো ভবঘুরে না। সেই ভবঘুরে শুধুমাত্র সমাজের এমন এমন জায়গাগুলো সে দেখবে যেগুলো তথাকথিত ভদ্রলোকদের দেখবার জায়গাই নেই, এবং সেখান থেকে সেই কুৎসিত সৌন্দর্যটাকে, দুটো শব্দ একসাথে উচ্চারণ করতে হবে, সেই কুৎসিত সৌন্দর্যটাকে সে তুলে নিয়ে আসবে। যেটা প্রথম শুরু করেছিলেন, আমরা বলি যে সাহিত্যে 1857 সনে খুব একটা উল্লেখযোগ্য সন যে বোদলেয়ারের লাভ দ্য মাল বেরোচ্ছে, যেটা বাংলায় বুদ্ধদেব বসু বাংলায় অনুবাদ করলেন ক্লেদজ কুসুম। কিন্তু তারও আগে আরো একজন ছিলেন, তার নাম হচ্ছে ভিল। এই ভিলের কবিতা পাঠ জীবনানন্দ করেছিলেন, এর রেফারেন্স পাওয়া যায়। এবং এই ভিল তিনি এই কুৎসিততম জায়গাগুলোকে সমাজের তিনি ধরলেন, এবং তিনি নিজে কি করলেন বা কি করেছিলেন। ভিল ডাকাতি করলেন, ভিল মারপিট টারপিট এগুলো তো তার ছিলই। হ্যাঁ, মেয়েদের নিয়ে যা খুশি করে বেড়াতেন প্রকাশ্য রাস্তাঘাটে, এবং কাকতালীয়ভাবে তিনি আবার মুক্তিও পেয়ে যেতেন। 5 বছর একবার জেল হলো, তিনি তারপর আবার ছাড়াও পেয়ে গেলেন। একবার নতুন করে করোনেশন হলো, একটা রাজা হলো ফ্রান্সে, সে মিলকে ছেড়ে দিলেন। তো তিনি এই যেটা পরবর্তীকালে বাংলা ভাষায় নবারণের লেখায় আসবে, সেগুলোকে লিখতেন। জীবনানন্দকে এখন
অনেকেই ফ্লেনর বলছেন। আপনারা দেখবেন রবিবার দিন একটা আনন্দবাজারে দেখা বেরিয়েছিল, সেখানে যে প্রথম বলছে তা নয়, কাল আগেও অনেকে বলেছে ফ্লেনর বলা হচ্ছে। এই ফ্লেনর না হলে কেউ এটা লিখতে পারে না। সে আপাত বিভৎস একটা দৃশ্য বা দেখতে খারাপ লাগে। হাইড্রেন্ট থেকে কুষ্ঠরোগী চেটে নেয় জল, আর কুষ্ঠরোগী হাইড্রেন্ট থেকে জল চাকছে, এই দৃশ্যটা বাংলা কবিতায় আগে ছিল না। বাংলা কবিতা চাঁদ তারা ফুল পাখি এসব নিয়েই ছিল। এই জায়গাটা, এই যে বাংলা কবিতার যে জাম একেবারে, সেইটাই জীবনে। তো যাই হোক, আমরা কবিতা শুনি। জয়। এটা একটু এগিয়ে সামনে। উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান, প্রণাম, ভালোবাসা। আমি একটা কথা আর কি আসার পরেই জয়ন্তদার সঙ্গে বলছিলাম, জয়ন্তদা, এর আগে তুমি কখনো কি জীবনানন্দ দাশের জন্মদিনের অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে গিয়েছিলে? জয়ন্তদা বলল না। আমিও বললাম না। আমার কাছে এটা হচ্ছে প্রথম জীবনানন্দ দাশ বিষয়ে আলোচনা বা আলোচনা সভার প্রথম উপস্থিতি। মূলত ওই সঞ্জয়দার কথা ধরে বলতে হয় যে কি সুন্দরভাবে জীবনানন্দ ছবিগুলো তৈরি করে, যে বুড়ি চাঁদ বুঝি গেছে ওই বেনো জলে ভেসে, চমৎকার, ধরা যাক তুই একটা ইঁদুর এবার। চাঁদ ভাত মানে পেঁচাটা, বুঝি পেঁচা ওখানটায় ভাবছে। আমি যে কবিতাটা বলবো, আলোচনা হয়েছে, এখন অনেকবার উঠে এসছে, এবং একটা মাস্টারমশাইয়ের একটা প্রশ্ন এসছে বনলতা সেন, সেটা নৃত্যটাকে প্রকাশ করে কিনা সেই নিয়ে আলোচনা চলবে। আর আমি আলোচক নই, ন্যাচারালি আমি এই বিষয়ে ওই কবিতা বা অন্যান্য কয়েকজনের কথা শুনি মাত্র, কবিতা বোঝানোর জন্য এইটুকু দরকার। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি নির্বিচার অসুখের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আর দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙের ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার।
যত একটা জায়গায় বলবো না যে কবিতা বোঝার চেষ্টা করি, এই জায়গাটায় আমার কথা কবিতা আসলে বোঝা না বোঝার উঠে যেটা বোঝা যায় সেটা বাকি পাই। পৃথিবীর কোনো ভালো শিল্প বোঝা যায় না। মোনালিসা ছবিকে কে ব্যাখ্যা করবে 5 মিনিট? কারো বাবার ক্ষমতা আছে? ব্যাখ্যা করা সম্ভব? যদি ব্যাখ্যা করা যায় সেটা কবিতাই না। সুতরাং যা বোঝা যায় সেটা আর যাই হোক কবিতা হতে পারে না, পড়া বোঝা যায়। এবং এই যে কিছু বোঝা কিছু না বোঝার জন্যই শিল্প এত সুন্দর। সবটা বোঝা গেলে কোনো রহস্য থাকে না, আর রহস্য যেখানে নেই সেখানে শিল্প নেই। হ্যাঁ, এত রহস্য আছে বলে ওটা সুন্দর, বোঝা যায় না এবং এটা অনুভব করে না। হ্যাঁ, যে অনুভূতিটা একদিন অনুভব সরকারের বাড়ির দরজার সামনে, চমুদা তখন খুব ছোট, চমুদা তখনও সেই আড্ডাগুলোতে ঢোকার অধিকার তৈরি হয়নি। আমি অনেক আগের কথা বলছি, চমুদাও তখন ছোট, আমরা তো আসি বিক্রিতে। তো চমুদা অনুভবদার বাড়ির দরজার সামনে মাঝে মাঝে আড্ডা দিত। আর ওই যে বুড়ো লোকটা মাথা ভাঙাকে যে অনেকটা ঘিরে আছে, অরুণেশদা আসতেন অনুভবদার সেই ইয়ের বাড়িতে। যারা গেছেন তারা জানেন, ওই সত্যেন্দ্রবাবুর বাড়ির পেছনে যে একটা ছোট্ট মতো জায়গা দিয়ে ঢুকে যেত, জটাও দেখেছি, যেখানে উনি থাকতেন না। তো সেই বাড়ির আড্ডায়, বড়দের আড্ডা, নিত্য মারাকার, অনুভব সরকার, সন্তোষ সিংহ, চমুদা তখনও ঠিকঠাক সেখানে প্রবেশাধিকার পায়নি। এরকম একটা সময় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। একদিন হঠাৎ করে চমুদা বুঝে গেল ওই শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে সেটা মানে কি। সেটা গিয়ে দৌড়তে গিয়ে এসে নকুল মণ্ডলকে বলছে যে আজকে আমি বুঝতে পারলাম, মানে অনুভব করলো হঠাৎ করে। ওই দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেমন অনুভব করেছিল আজ এই প্রভাতে রবির কর হঠাৎ করে নিচ্ছরের স্বপ্নভঙ্গ হয়ে গেল, সেই রকম এটা নকুলদা তার একটা লেখায় এটা দিচ্ছে যে চুমু হঠাৎ করে এটা অনুভব করতে পারলো। এই যে অনুভবটা, এই নির্ঝরের স্বপ্নভঙ্গটা, এই অনুভবের জন্য একটা শিল্প অপেক্ষা করে থাকে যে কবে কোন পাঠকের মননে সে সেই অনুভূতির জায়গাটা, সে হীরক দুটির মতো, ক্ষণপ্রভা হীরক দুটির মতো সে ফুটে উঠবে, আর তখন সেই শিল্পটা সার্থক হবে। না হলে শিল্প তো প্যাম্পলেট হয়ে যাবে, না হলে শিল্প তো স্লোগান হয়ে যাবে। আর যারা শিল্পকে স্লোগানে বিশ্বাস করে তারাই একসময় জীবনানন্দকে এসকেপিস্ট বলেছিলেন, নির্জনতম কবি আখ্যা দিয়েছিলেন, পলায়নবাদী বলেছিলেন। সেটা ঠিক হয়নি। কবিতা এভাবে পলায়নবাদী নয়, কবিতার নিভৃতের কথা লিখবেন, এটাই ঠিক। যদিও পরবর্তীতে একটা অসাধারণ বই লেখেন বুদ্ধদেব ভট্টাচার্য, হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতরে, জীবনানন্দকে নিয়ে। বইটা আমার কাছে আছে, তো আমি সবিনয় বলছি, যদি কারো পড়বার ইচ্ছা থাকে আমার কাছ থেকে নিয়ে পড়া যেতে পারে। যে বুদ্ধবাবু পরবর্তীতে কি সুন্দর একটা অসাধারণ বই লেখেন জীবনানন্দকে নিয়ে। তো যাই হোক, আমরা আমি বোধহয় বেশি কথা বলে ফেললাম। আমি একটু কথা বলবো চমু সম্বন্ধে। বিভিন্ন জায়গায় যদিও চমু এখানে আজকে মুখ্য আলোচক না, অনেকের অনেক ধরনের ধারণা, অনেক কথা বলি। চমুর ক্লাস 7 থেকে 8 থেকে চমুর অনেকটা বছর আমি ওর জীবনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমি ওর গৃহশিক্ষকও ছিলাম। আমি গৃহশিক্ষক ছিলাম। এখানে এটা আলোচনার বিষয় না। কোনোদিন যদি চমু সম্বন্ধে কোনো আলোচনা সভার আয়োজন করা হয়, আমি সেখানে বক্তব্য রাখতে চাই। প্রবীরদাও জানে, আমরাও সম্পৃক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা শুনি। আলোচনাগুলোর মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে। যেহেতু চমু একটা, আমি বলবো একটা ঝড়, একটা অগ্নি স্ফুলিঙ্গ, ওকে নিয়ে মানে উত্তর প্রজন্ম আমাদের মাথাভাঙ্গার আরও অনেক কিছু জানবে। আমি চমু সংখ্যা বের করছিল সঞ্জয়, ওখানে আমি অনেকটা লিখেছি। আমি চমু সম্বন্ধে প্রবীরদাও বলবে, আমি একটু বলবো। আজকে আমি আর এই সম্বন্ধে বলছি না, এই আর কি, এইটুকুই আর কি। চমুদাকে নিয়ে আমরা একদিন আসলে আমি আমার অনেকের অনেক ধরনের ধারণা আছে ওর সম্বন্ধে, আমি কিছু ক্লিয়ার করতে চাই। চমুদার যে লেখাগুলো, হ্যাঁ, আজকে যেহেতু এই আলোচনার বিষয় না, এই জন্য তবুও আপনি যেহেতু বসালেন, আমি স্ফুলিঙ্গ ছিল যে ওর যে কবিতাগুলো
অবশ্যই। আমি প্রায় 10-12 বছর খেটে ওর কবিতাগুলো যেখানে যেখানে বেরিয়েছিল বিভিন্ন জায়গায়, সে মেদিনীপুর জানি, আমি সবই আসামে বলুন, সেগুলো নিয়ে কিন্তু আমি একটা বই প্রকাশ করেছি। ইতিকথা প্রকাশনী থেকে বইটা বেরিয়েছে। হ্যাঁ, বইটা কেউ দেখতে চাইলে আমার কাছে আছে, আমার সম্পাদনায় বইটা বেরিয়েছে। চমুর সমগ্র লেখা আর কি, সব লেখা হবে কবিতার ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমাদের বিষয় না। আজকে আমরা প্রায় শেষ করে এনেছি। কেউ যদি, আপনি কিছু বলবেন? না না, ও আর তো কেউ কমলা? আমার আশ্রমের সঙ্গে যুক্ত, বাংলা মেঘলা? প্রোগ্রাম খুব সুন্দর আর হয়েছে। কেউ কিছু? কিছু না? জন্মের কবিতা, ওর তাহলে জানার আমরা কবিতা। জীবনানন্দ সম্পর্কে অনেকটা আলোচনা হলো। হ্যাঁ, আর এর তো শেষ নেই, অন্তত শুরুটা তো হলো। হ্যাঁ, নাহলে তাহলে এবারে আমরা আজকের আমাদের যিনি ডেকেছেন, যিনি হোস্ট, মিঠুন ভাই কিছু করবে না? না, ও করেছে। আসলে আমি না আজকে আপনি ভাবতে পারেননি যে সময় না না, চলতে পারে। টোটোটা না, টোটোটাকে চিনি না, টোটোটা ভুল করে ওই পবিত্রার বাড়ির, ওই আগের বাড়ির ওদিক আমি দিয়ে। আপনাকে টাইম মেনশন করে দিয়েছি যে হ্যাঁ। আমরা অনুভবদার কাছ থেকে শুনি আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো, তাই তো? প্রত্যেককে শুভেচ্ছা। খুব ভালো হয়েছে অনুষ্ঠান। আজকের এই জীবনানন্দ দাশের সম্ভবত 127তম, তাই 127তম মানে বার্ষিকী বার্ষিকী তা আমরা পালন করছি। এটা হঠাৎ করেই হয়। সকালবেলা বাজার করতে গিয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা, ও তখন বলল তাহলে না বসাই যেতে পারে, কোনো ব্যাপার না। এইভাবেই কনসেপ্টটা এসছে। তো আমি মনে করি যে শুধু কবি জীবনানন্দ নয়, একজন মহামানব আমার দৃষ্টিভঙ্গিতে। তার কারণ হচ্ছে এরকম মহামানবরা আসেন, বিভিন্নভাবে আসেন পৃথিবীতে। জীবনানন্দ 127 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। তার যে লেখা সর্বগ্রাসী না, বিধ্বংসী লেখা আমি মনে করি। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রবীন্দ্রনাথের একটা যুগ, একটা বিশাল সময় পার হয়ে গেছে। পরবর্তী নজরুল ফজরুল যারাই আসুন, কেউ কিন্তু রবীন্দ্রনাথকে অতিক্রম করে, অর্থাৎ রবীন্দ্রনাথের যে ছটা, রবির ছটা, তার বাইরে বেরিয়ে কেউ গিয়ে নিজের মতো করে লিখতে পারেনি, মানে স্বয়ং সম্পূর্ণ আর কি। আমি স্বাধীনভাবে লিখছি। আমার যেটা মনে হয়, জীবনানন্দ ইংরেজি সাহিত্যের মানুষ ছিলেন, বিশ্ব সাহিত্যটা তার পড়া ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বা বাংলা সাহিত্য কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর বিশ্ব সাহিত্যটা কোন জায়গায়, এই ধারণাটা তার ছিল। এই ধারণাটা ছিল বলেই তিনি অতিক্রম করতে পেরেছিলেন রবীন্দ্রনাথকে। আর তার ভিতরে অসম্ভব প্রতিভা ছিল। প্রত্যেকটা প্রতিভাবান মানুষের জীবনে আমরা দেখি একটা বৈষম্য, সাংসারিক বৈষম্য হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, এরকম একটা বিরোধী সত্তার সঙ্গে যুদ্ধ করতে করতে সে তার পরিণতিতে পরিণত হয়। সে জীবনানন্দ যখন লিখছে, তাকে সবচেয়ে বেশি টাচ করে আমার যেটা মনে হয় বিশ্ব সাহিত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে বা শুরু হচ্ছে এরকম সময়। তখন একটা দুর্দান্ত মানবিক অধঃপতন হয়েছিল গোটা বিশ্বে। যে মানবিক অধঃপতনকে তিনি মেনে নিতে পারেননি। একটা, তার বাড়িতে যুদ্ধ করতে হচ্ছে তার স্ত্রীর সঙ্গে, ব্রাহ্মণ সমাজের মেয়ে, ড্যান্স করছেন, বিয়ার খাচ্ছেন, এরকম একটা পরিবেশে তাকে থাকতে হচ্ছে বাড়িতে, আত্মগোপন করে, নিজের ডেরাও আত্মগোপন করতে হচ্ছে। তারপরে কবিতা লিখে তার চাকরি চলে যেতে হচ্ছে, ক্যাম্পে কবিতা লিখে তার সম্ভবত মহিলা কলেজের চাকরিটা গেল।
ভাবা যায় না একটা কবিতা লেখার জন্য একজনের চাকরি যায়। তখন তো এরকম ছিল না সরকারি চাকরির মতো, তখন এগুলো একটা কমিটি ছিল, কমিটি চালাতো, কমিটি সব করতো, যেরকম আমাদের স্কুলগুলো ছিল। তো জীবনানন্দ সেইখানেও প্রতারিত হয়েছে। তার লেখা একটা কবিতার জন্য তার চাকরি চলে যাচ্ছে, তাকে মানে সাংসারিক অবস্থা এত খারাপ, তাকে শেষমেশ বিমা কোম্পানির দালালি করতে হচ্ছে। ভাবা যায়, এজেন্সি নিয়ে দালালি করতে হচ্ছে, সংসার চলছে না। এই যে একটা প্রতিকূলতা, সংসারের প্রতিকূলতা, সমাজের প্রতিকূলতা, আর মানুষের যে অধঃপতন, এই সব মিলে তার মধ্যে একটা বোধ, যে বোধের একটা কবিতা একটু আগে শুনলাম, সে বোধ তাকে তাড়িয়ে বেড়াতো। আর তাড়িয়ে বেড়াতো, সেই সঙ্গে তিনি অত্যন্ত মাতৃভক্ত ছিলেন। যেটা বললো আমাদের, যে আমাদের দেশে হবে সেই ছিল, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দের একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সারাদিনে তিনি কটা কথা বলতেন সেটা কিন্তু হয়তো আঙুলে গুনে বা হাতে গুনে বলা যেত। নিস্তব্ধ জীবনযাপন করতেন, একা একা বেড়াতেন, নিঃসঙ্গ। এই যে মানুষের মধ্যে থেকেও যে নিঃসঙ্গ হতে পারে, তার চেয়ে বড় আর কে বলুন তো? ঈশ্বরের চেয়েও বেশি আমরা যদি ঈশ্বরকে দেখি, এই সমাজ সংসার। একটু রামকৃষ্ণের কথা আমার মনে পড়ে। রামকৃষ্ণও কিন্তু আমরা দেখতাম হঠাৎ করে তিনি কি হয়ে যেতেন, তিনি তার এই যে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলতেন। তখন কেউ কেউ বলতো তার বায়ুরোগ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তা নয়, ব্যাপারটা হচ্ছে এই যে আমি আগেই বললাম, মহামানব যারা, যাদের মধ্যে কোনো কিছুই প্রতিক্রিয়া করতে পারে না, যারা সব কিছু হজম করে নিয়ে আবার সেটাকে উগরে দিতে পারতেন। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা জানি যে ফরাসি সাহিত্যিক র্যাবো তার শেষ জীবনে এত বিশাল মাপের লেখালেখি করার পরে শেষ জীবনে গিয়ে কোথায় চলে গেল? অস্ত্র বিক্রেতা, যারা অস্ত্রের ব্যবসা করছে, যারা দেশান্তরী হয়ে তিনি যে লাস্ট কোথায় গেলেন, তার যে শেষ কোথায় আমরা জানি না। এটা বোধহয় প্রতিবাদর মানুষের জীবনের অভিশাপই বলুন, আশীর্বাদই বলুন, এগুলা কিন্তু আমরা একটু চর্চা করলে আমরা দেখতে পাবো। তো জীবনানন্দ এই যে মানবিকতার যে অধঃপতনটা, তার প্রত্যেকটা কবিতায় আমরা পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার এই উপলব্ধিটাকে, সেই সঙ্গে সঙ্গে আমরা তো জানি একটা নির্মাণ থাকে, তার নির্মাণটা সম্পূর্ণ আলাদা। একই শব্দ বারবার আসছে কবিতা, একটা কবিতা, তার জল কবি শব্দটা যে কতবার এসছে তার ঠিক নেই। এই যে ব্যাপারগুলো ধূসর, এইগুলোকে কিন্তু আমার মনে হয় আয়ত্ত করা যায় না। এগুলো রক্তের মধ্যে, হৃদয়ের মধ্যে জন্মগত একটা প্রতিভা, সহজাত একটা ব্যাপার এর মধ্যে কাজ করে। আর যাই হোক, নির্মাণ কিন্তু আমার মনে হয় সবাইকে নিয়ে হই হই করে আসর মাতিয়ে নির্মাণ হয় না, নির্মাণ কিন্তু নির্জনে হয়। যেই জন্য বারবার দিব্যানন্দকে বলা হয় নির্জনতার কবি, অন্ধকারের কবি, এই নামগুলো দিয়েছি। তার ব্যক্তি জীবন আমরা যদি দেখি, এই ব্যক্তি জীবনে যে অসঙ্গতিগুলো, সে অসঙ্গতিগুলোকে তিনি মেনে নিতে পারেননি। মেনে নিতে না পেরে তিনি সেই অসঙ্গতির থেকে দূরে থেকে নির্জনের চর্চার মধ্যে দিয়ে তিনি নিজের চেতন অবচেতনকে এক জায়গায় এনে তিনি এমন সৃষ্টি করলেন, যেই সৃষ্টিকে আজও আমরা অতিক্রম করতে পারিনি। আমার মনে হয় এই কবিতা লেখা যতদিন থাকবে বাংলা সাহিত্যে, আমরা যতদিন থাকবো, আমাদের সভ্যতা যতদিন থাকবে, আমরা কিন্তু জীবনানন্দকে অতিক্রম করতে পারবো না, অসম্ভব। আজকেও তার আবিষ্কার হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তিনি আজকেও তার আবিষ্কারহীন হবে, তিনি আছেন। তার আবিষ্কার যে কবে শেষ হবে, কবে যে মানুষ, কবিরা সম্পূর্ণভাবে জীবনানন্দ মুক্ত হবে, এটা কোনো কবি বলতে পারেন না। আজকে জয়গোস্বামীকেই বলি বা সমসাময়িক যে কবিকে বলি, কবিতে আমরা দেখি
তার যে চিত্রকল্পগুলো, উপমাগুলো, যার যে পরাবাস্তবতার কথা বলল, আমি কিন্তু পরাবাস্তবকে একটু অন্যভাবে দেখি। আমি একটা জায়গায় পড়েছিলাম যে জীবনানন্দ পড়তে গিয়ে, যে আমাদের বাস্তবে আমরা যা দেখছি, আমার সামনে একটা বিমল বসাকের ছবি আছে, তার ছবির ওই পাশে কি ছবিটা আমি তো জানি না, সেইটা যখন রিফ্লেক্ট হয়ে আমি দেখতে পারি, সেটাই হচ্ছে আমার পরাবাস্তব চোখ, পরাবাস্তব দৃষ্টি। এই যে আকাশের ওপারে আকাশ আদৌ কি থাকে? কেউ কি আমরা দেখেছি আকাশের ওপারে কোনো আকাশ থাকে? কবি দেখছে আকাশের ওপারে আকাশ। এই পরাবাস্তবতা, এগুলো অত্যন্ত বোধ এবং অত্যন্ত পরিশীলিত বোধ যে মানুষের আছে, যে মানুষ অত্যন্ত সংবেদনশীল এবং যে মানুষ দূরদৃষ্টি সম্পন্ন, যিনি ভবিষ্যৎ দেখতে পারেন, যিনি সমসাময়িককে অতিক্রম করে অনেক দূর দেখতে পারেন, তাদেরকে আমরা বলি মহামানব। কবি জীবনানন্দ দাশ একজন মহামানব। তিনি কবিতা দিয়ে তার কাজ করে গেছেন। তিনি হয়তো ধর্মের মহামানব নন, তিনি অন্য কিছুর মহামানব তো অনেকভাবে হয়, সেভাবে নয়। তিনি হচ্ছে কবিতার মহামানব। এমন তার, আমি অম্বুজ বসুরই একটা বই পড়েছিলাম, ওই মহামানবও আসে বা সেই মহামানবও আসে। সেখানে আমি পড়তে গিয়ে অম্বুজ বসুর লেখায় আমি পড়েছিলাম, তার বেশ মোটা ধাউস বইটা, সেখানে জীবনানন্দ দাশকে, সেটা আমার যৌবনে পড়া, সেইখানে তিনি এইভাবেই ব্যাখ্যা করেছিলেন যে শুধু কবি জীবনানন্দ দাশ বললে হবে না, তার টোটাল ডিকশনটাকে যদি আমরা দেখি, তার উপলব্ধিকে যদি দেখি, তার চেতনা চিন্তা ভাবনাকে যদি দেখি, এবং যে সময় তিনি দাঁড়িয়ে লিখেছেন সেই সময়টাকে দেখি, কালটাকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো তিনি কতটা সর্বগ্রাসী, কতটা ভয়ঙ্কর ছিলেন। সেই ভয়ঙ্করের পরিশীলিত রূপ যেটা আমরা তার লেখায় পাই। আজকে আমি জীবনানন্দ দাশের এই দিনটি আমাদের অনুজদের নিয়ে করতে পেরে, যারা এই মাথাভাঙার নাট্য জগতের, যারা বাচিক শিল্প, যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, এই সবাইকে নিয়ে একটা সন্ধ্যা আমরা যে পার করলাম, এর জন্য আমি সত্যি আনন্দিত। আমার মনে হয়, আমার যতটুকু মনে পড়ছে, 100 বছর যখন হয় জীবনানন্দের, একটা স্কুলে আমি উদযাপন করেছিলাম। নুরুদ্দিন মিয়া ছিলেন সেই স্কুলের হেডমাস্টার, সম্ভবত শীতলকুচি যাওয়ার রাস্তায়, বড় মরিচা। সেইখানে নুরুদ্দিনদা আমাকে বলেছিলেন যে আপনি তো কবিতা লেখেন, জীবনানন্দ দাশ নিয়ে কিছু করুন। সেটা ফলাও করে আজকাল পত্রিকায় উঠেছিল। আমার মনে হয় না অদ্যাবধি কোনো পশ্চিমবঙ্গের কোনো স্কুলে জীবনানন্দ দাশের শতবর্ষ পালন হয়েছিল। আজকে দ্বিতীয় দিন আমরা কবিরা করেছি, কমলেশদাকে সঙ্গে নিয়ে করেছি, সন্তোষের বাড়িতে করেছি, সেটা একরকম। কিন্তু এত ধরনের শিল্পীদের সমন্বয়ে আমরা যে গোল বৈঠকটা করলাম আমরা কজন মিলে, এর একটা আলাদা মাত্রা আছে। তার কারণ হচ্ছে, একজন এরকম মহামানবের জীবন চর্চা নিয়ে, যখন জীবন নিয়ে আমরা চর্চা করছি, একে অপরের কে আমরা প্রাণিত করছি, তখন আমি কিছু অর্জন করছি, আর আরেকজন আমার থেকে কিছু অর্জন করছে, তার থেকে আমি অর্জন করছি। এই পরস্পরের যে ভাব বিনিময়, এর মধ্যে দিয়ে আমাদের বোঝা শেখা, আমি অনেক কিছুই জানলাম, আজকে হয়তো জানতাম না বা ভুলে গেছিলাম, সেগুলো শুনলাম। এইভাবে যদি করা যায়, আমি তো 3 মাসও হয়নি শহরের দায়িত্ব নিয়েছি, তবে আমার যেটা মনে হয় এই কাজটা যে খুব সহজ বা ভালো, আমি এটাকেও বলবো না। তবে একটা কথা বলতে চাই, এই কাজ ক্ষয়ের কাজ, এই কাজ কিন্তু অর্জনের কাজ নয়। এতে ক্ষয় হয়, এতে কিছু পাওয়া যায় না। কবিতা লিখে যেমন একটা আনন্দ পাওয়া যায়, লেখার মধ্যে একটা সৃষ্টির মধ্যে যে আনন্দ আছে, একটা পাগলামির মধ্যেও আনন্দ আছে। এটা তার বিপরীত ধর্মী একটা পথ, যে পদে আমি বসে আছি। আমি যে কদিন থাকবো, আমি আজকেই নিজে নিজে মনে মনে ভাবছিলাম, সঞ্জয়কে বলছিলাম, আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতে এরকম মানুষদের জীবন নিয়ে আমরাই বসি বা জনসাধারণকে নিয়ে বসি, এগুলো আমাদের দায়িত্ব। আমরা যদি আমাদের উত্তরসূরিদের কাছে, জেনজিদের কাছে
এগুলো রেখে না যাই, এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা সবাই ভুলে যাব। এটা প্রত্যেকেরই দায়িত্ব। আমি চাইব আগামী দিনে এরকম কোনো অনুষ্ঠান করলে প্রত্যেকে আমাকে যাতে সাহায্য করে, কাছে আসে, যাতে আমার যে ইচ্ছে বা উদ্দেশ্য সে সাধিত হয়। এই বলে আমি জানি না কতটুকু ঠিক বলতে পারলাম। সবাইকে আমার হার্দিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। যাওয়ার আগে